ওকে, আজকে আমাদের হচ্ছে দেওয়ানি কার্যবিধির ৫ম ক্লাস। তো এতক্ষণ যারা বিরক্ত হচ্ছিলেন সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আজকে ক্লাসটি শুরু হতে একটু বিলম্ব হলো। ৯৬ ধারায় বলা আছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রি। তো মূল ডিক্রির বিরুদ্ধে আপিল 96 ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় এখান থেকে অবশ্যই কোয়েশ্চেন আসবে। লিখিত পরীক্ষায়ও আপনার হচ্ছে আপিল থেকে কোয়েশ্চেন হয়। আ তাহলে আমাদের 96 এ কি বলা আছে? মূল ডিক্রির বিরুদ্ধে আপিল। তাহলে মূল এখতিয়ার প্রয়োগকারী এখানে টোটাল ৩ টা সাবসেকশন আছে। 96(1), 96(2), 96(3). 96 এর মূল হেডিং হলো প্রত্যেক ডিক্রির বিরুদ্ধে, প্রত্যেক মূল ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। তাহলে ৯৬ এর ১ এ বলা আছে মূল এখতিয়ার প্রয়োগকারী প্রত্যেক আদালত কর্তৃক প্রত্যেক ডিক্রির বিরুদ্ধে ক্ষমতাসম্পন্ন আপিল আদালতে কি করা যাবে? ক্ষমতাসম্পন্ন আপিল আদালতে আপিল করা যাবে। তাহলে সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জজ ওনারা যদি কোন রায় দেয়, ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে? উচ্চ আদালতে তাহলে বা আপনার হচ্ছে কি জেলা জজ আদালতে কি করা যাবে? আপিল করা যাবে। ৯৬ এর ২ এ বলা আছে একতরফা ডিক্রির বিরুদ্ধেও কি করা যাবে? হুম, একতরফা ডিক্রির বিরুদ্ধেও কি করা যাবে? আপিল করা যাবে। তাহলে একতরফা ডিক্রি কি? একতরফা ডিক্রি হলো আপনি আপনি হলেন মামলার বাদী। আপনি উপস্থিত। কিন্তু মামলার যে বিবাদী অর্থাৎ ২য় পক্ষ সে হলো কি? অনুপস্থিত। তাহলে বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত। মামলা কিভাবে নিষ্পত্তি হবে? মামলাটা হচ্ছে একতরফা সূত্রে নিষ্পত্তি হবে। তাহলে সেই একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদী পক্ষ কি করতে পারবে? আপিল করতে পারবে। আবার একতরফা ডিক্রি সেক্ষেত্রে রদের আবেদনও করা যাবে, আপিলও করা যাবে। 96 এর ৩, ৯৬ এর ৩ এটা হলো কি ব্যতিক্রম। কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? কম্প্রোমাইজ ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না। এটা কিন্তু ব্যতিক্রম। আমাদের কম্প্রোমাইজ ডিক্রি ৮৯ এর ক তে কি আছে? ৮৯ এর ক তে আছে হচ্ছে মেডিয়েশন বা মধ্যস্থতা। তাহলে আমাদের ৮৯ এর ক অনুযায়ী যদি ২ পক্ষের মধ্যে আমাদের যে গল্পটা ছিল বাদী এবং বিবাদীর অর্থাৎ রহিম এবং করিমের এই গল্পে যদি ২ পক্ষ বসার পর ৩য় পক্ষ বসলো, অর্থাৎ আমরা যেটা লোকালি বলি দরবারি বা হচ্ছে সালিসকারী বা মধ্যস্থতাকারী আইনের ভাষায়। তাহলে মধ্যস্থতা করার জন্য যিনি বসলেন, তিনি যদি মধ্যস্থতা করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ৮৯ কোনো যদি মধ্যস্থতা হয়ে যায়, তাহলে যেই শর্তে আপনার মধ্যস্থতা হলো, যেই শর্তে আপস মীমাংসা হলো, যেই শর্তে মামলাটা হচ্ছে আপনার ২ পক্ষ ঐক্যমত পোষণ করলো, সে অনুযায়ী আদালত কি করবেন? সেই অনুযায়ী আদালত রায় এবং ডিক্রি অনুমোদন করবেন। আর যদি এরকম হয় ২ পক্ষ বসার পর আ আপনার হচ্ছে সিদ্ধান্ত হলো না, মধ্যস্থতা হলো না, সেক্ষেত্রে মামলাটা কি হবে? সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ আপনি ইস্যু গঠন হবে। তাহলে এই ক্ষেত্রে ২ পক্ষ বসলো, রহিম এবং করিম বসলো। তাদের লয়ার নিয়ে এবং হচ্ছে ৩য় একজন ব্যক্তিকে মধ্যস্থকারী নিয়োগ করলো। এখন মধ্যস্থকারী নিয়োগ করার পর ৩য় ব্যক্তি রহিম সাহেব এবং করিম সাহেবের যে মামলাটা, এই মামলায় কি করলেন? মধ্যস্থতা সম্পন্ন করলেন। তাহলে মধ্যস্থতা যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে যেই শর্তে মধ্যস্থতা হলো, যেই শর্তে আপনার হচ্ছে আ আপনার উভয় পক্ষ ঐক্যমত পোষণ করলো, সেই অনুযায়ী আদালত রায় ডিক্রি অনুমোদন করবেন। আর সেই বিষয়টাকে বলা হয় কি? কম্প্রোমাইজ ডিক্রি বা সোলে ডিক্রি। তাহলে এই যে সোলে ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি, সেই ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। তাহলে যেই সকল ডিক্রির আপিল হয় না, ১ম এই সোলে ডিক্রির কথা বলা আছে। সোলে ডিক্রি মানে হলো কম্প্রোমাইজ ডিক্রি অর্থাৎ আপস মীমাংসার মাধ্যমে ডিক্রি। তারপরে বলা আছে স্মল কজেস কোর্টের অধীন। এগুলো কিন্তু আমাদের 96 এ নাই। এই অতিরিক্ত তথ্যগুলো আ ১, ২, ৩ ই আছে। 96 এর ১, ২, ৩ এতটুকুই আছে বেয়ারেক্ট এ। আর এখানকার যে তথ্যগুলো এগুলো অতিরিক্ত হিসেবে যোগ করা হয়েছে। তাহলে যে সকল ডিক্রির বিরুদ্ধে আপিল হয় না, প্রথমেই হলো সুলে ডিক্রি ২৩ আদেশের ৩ বিধি স্মল কজেস কোর্টের ডিক্রি এবং এসআর অ্যাক্টের ৯ ধারা অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় আপনি যখন শুধুমাত্র দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করবেন। তাহলে সেই শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলার ক্ষেত্রে আপনি আ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় যদি কোন ডিক্রি প্রদান করা হয়, সেই ডিক্রির বিরুদ্ধে কি হয় না? সেই ডিক্রির বিরুদ্ধে আপিল হয় না। সেটার বিরুদ্ধে কি করা যায়? আমরা সকলেই জানি সেটার বিরুদ্ধে রিভিশন করা যায়। আবার কিছু, কিছু আদেশ আছে যেই সকল আদেশের বিরুদ্ধেও কি করা যায়? আদেশের বিরুদ্ধেও আপিল করা যায়। তাহলে ৯৫ ধারা মতে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আদালতকে ভুল বুঝিয়ে যদি কেউ নিষেধাজ্ঞার আদেশ নেয়, তাহলে সেক্ষেত্রে আদালত ৳১০,০০০ ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। ৩৫ এর ক ধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে অর্থাৎ মিথ্যা মামলা যদি দায়ের করা হয় দেওয়ানি, তাহলে সেক্ষেত্রে আদালত ৳৫০,০০০ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন। সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে এবং ৪৩ আদেশে তো লিস্টের কথাই বলা আছে। এখানে ২৫ টা আপিলযোগ্য আদেশের কথা বলা আছে। যে আদেশের বিরুদ্ধে কি করা যাবে? যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। 97 থেকে আমরা এমসিকিউ পরীক্ষার জন্য একটা কথাই মনে রাখবো, প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে যদি আপিল করা নাও হয়ে থাকে,
চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে? চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আপনারা বাদী পক্ষের লয়ার ছিলেন, আপনারা রহিম সাহেবের লয়ার ছিলেন। এই মামলায় আপনারা জয়ী হয়েছেন। অর্থাৎ আপনার মক্কেল রহিম সাহেবের পক্ষে আদালত কি করেছেন? রায় এবং ডিক্রি অনুমোদন করেছেন। তাহলে এই যে রহিম সাহেবের পক্ষে আদালত রায় এবং ডিক্রি অনুমোদন করেছেন। আপনি খাওয়া-দাওয়া করে আসেন যান। দেরি করবেন না। থেকে বেরবে শহরে চলে যাবো আরকি, দেরি করব না। সকালবেলা অনেকগুলো মামলা তো। তাহলে এই ক্ষেত্রে আপনারা মামলায় জয়ী হয়েছেন, বাদীপক্ষ মামলায় কি হয়েছে? জয়ী হয়েছে। আপনাদের মক্কেল রহিম সাহেব মামলায় কি পেয়েছে? রায় এবং ডিক্রি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি হলাম? আমি হলাম সংক্ষুব্ধ পক্ষ করিম সাহেব। আমি কি করতে পারবো সেই রায়টির বিরুদ্ধে? আমি হচ্ছে আপিল করতে পারবো। তাহলে করিম কি করবে? আপিল করবে। আপনাদের পক্ষে যে রায় হয়েছে, ডিক্রি হয়েছে সেটার বিরুদ্ধে কি করা হবে? আপিল করা হবে। তাহলে ৪১ আদেশে সেই আপিল সম্পর্কে বিস্তারিত বলা আছে। তাহলে ৯৬ ধারা ধরতে পারেন, আপিলের হচ্ছে শিরোনাম। আর ৪১ আদেশ কি? ৪১ আদেশ হলো আপিলের বিস্তারিত। ৪১ আদেশে কি বলা আছে? মূল ডিক্রি হতে আপিল, আপিল ফ্রম অরিজিনাল ডিক্রিজ। ৪১ আদেশের ১ বিধিতে বলা আছে আপিল কি আকারে হবে? আপিল হবে স্মারকলিপি আকারে বা মেমোরেন্ডাম আকারে। তো প্রত্যেক আপিল আপিলকারী বা তার উকিল কর্তৃক কি হবে? আপিলকারী বা তার উকিল কর্তৃক স্বাক্ষরিত হবে। এবং সে আপিল কি আকারে রুজু করতে হবে? মেমোরেন্ডাম আকারে রুজু করতে হবে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে যে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? আছে হচ্ছে ধারা ৯৬ এবং আদেশ ৪১ এ আছে। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে এবং আসবে। আপিল কি আকারে হবে? আপিল হবে স্মারকলিপি আকারে। কি আকারে আপিল হবে? আপিল স্মারকলিপি আকারে হবে। ২ এ বলা আছে যে কারণগুলো আপিলের স্মারকে উল্লেখ করা হয়নি, পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে কি করা যাবে না? আদালতে বক্তব্য পেশ করা যাবে না। তাহলে যে কারণগুলো আপিলের স্মারকে আপনার উল্লেখ করেননি, তাহলে আপিল করতেছি। আমি আমার মক্কেল করিম সাহেবের পক্ষে আপিল করতেছি। তাহলে কোন কারণগুলো নিয়ে আমি হচ্ছে আপিল করতেছি? সেগুলো আমার কি করা যাবে না? আপিলের স্মারকে উল্লেখ করতে হবে। এখন আমি কিছু কারণ উল্লেখ করলাম, কিছু কারণ উল্লেখ করলাম না। তাহলে যেই কারণগুলো, যেই হেতুবাদগুলো আমি আমার আপিলের মেমোরেন্ডামে, আপিলের স্মারকে উল্লেখ করিনি, সেগুলো নিয়ে পরবর্তীতে আদালতে আর বক্তব্য পেশ করা যাবে না। আপনাদের এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেনটা এখান থেকে হয় যে, আপিল কি আকারে হবে? আপিল হবে স্মারকলিপি আকারে বা মেমোরেন্ডাম আকারে। এখন আপনি সেই স্মারকলিপি জমা দিয়েছেন, এখন মেমোরেন্ডাম জমা দিয়েছেন, সেটা আদালত কি করতে পারেন? অ্যাকসেপ্টও করতে পারেন বা যদি ভুল থাকে আপনাদেরকে কি করতে পারেন? আপনাদেরকে সংশোধনেরও কিন্তু সুযোগ দিতে পারেন। তারা নিশ্চয়ই পড়েছেন। এখনো পড়া হয়নি আপনাদের গ্রুপে যদিও। রিপ্রেজেন্টেটিভ স্যুট আনমিউট করে দিলাম। রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। তাহলে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? কে বলবেন? ভুল বললেন না কেউ প্লিজ। প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা সম্পর্কিত বিধান আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? এমসিকিউ পরীক্ষায় কয়েকবার আসছে, ২ বার ৩ বার আসছে। রিপ্রেজেন্টেটিভ স্যুট। অনেকের পক্ষে একজন বাদী বা বিবাদী হয়ে কি করতে পারে? মামলা করতে পারে। বিধি ৮ স্যার। কত আদেশের কত বিধি? আদেশের ১ আদেশের ৮ বিধি। ভেরি গুড। ১ আদেশের ৮ বিধিতে কি আছে? একাদেশ জি। একাদেশের ৮ বিধি। তাহলে একাদেশের ৮ বিধিতে কি আছে? রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। তাহলে কোন মামলায় যদি একাধিক বাদী থাকে বা একাধিক বিবাদী থাকে, তাহলে একাধিক বাদী বিবাদীর পক্ষে একজন বাদী বা বিবাদী হয়ে কি করতে পারবে? মামলা পরিচালনা করতে পারবেন। আর এই বিষয়টাকে বলা হয় কি? প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট। সকলের পক্ষে একজন বাদী হয়ে মামলা করতে পারবে। সকলের পক্ষে একজন বিবাদী হয়ে মামলা পরিচালনা করতে পারবে। আচ্ছা। আর আপনার আ ৪১ ধারার ৪ বিধিতে বলা আছে, একাধিক ব্যক্তি যদি আপিলকারী হয় বা একাধিক ব্যক্তি যদি রেসপন্ডেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কোন মামলায় যদি একাধিক বাদী অথবা একাধিক বিবাদী থাকে এবং আপিলের কারণ যদি সবার একই হয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? সকলের পক্ষে একজন কি করতে পারবে?
সকলের পক্ষে একজন আপিল করতে পারবে। তাহলে একাধিক ব্যক্তি যদি আপনার একেবারেই ট্রু সেন্সে একাধিক ব্যক্তি যদি আপনার কি হয় আপিলকারী হয়, একাধিক ব্যক্তি যদি আপনার কি হয় রেসপন্ডেন্ট হয়, তাহলে সকলের পক্ষে একজন বাদী আপিলকারী হয়ে বা সকলের পক্ষে একজন রেসপন্ডেন্ট হয়ে কি করতে পারবেন বা আপনার আপিল পরিচালনা করতে পারবে। এই বিষয়টা বলা আছে হচ্ছে ৪১ আদেশের ৪ বিধিতে। তাহলে একাদশের ৮ বিধিতে হলো সকলের পক্ষে একজন কর্তৃক মামলা বা লিখিত জবাব। আর এখানে হলো কি ৪১ আদেশের ৪ বিধিতে হলো সকলের পক্ষে একজন কর্তৃক আপিল। ৪১ আদেশের ৫ বিধিতে একটা কি করা হয়? পিটিশন দেওয়া হয়। যে শুধুমাত্র আপিল করা হয়েছে, আপিল করলেই কি আপনার হচ্ছে রায় এবং ডিক্রির যে কার্যকারিতা সেটা স্থগিত হয়ে যাবে? শুধু আপিল করা হয়েছে এই কারণে কিন্তু রায় ডিক্রির কার্যকারিতা স্থগিত হবে না। যদি না আপিল আদালত সেই রায় ডিক্রির কার্যকারিতা কি করে? কার্যকারিতা স্থগিত করে। তাহলে আপিল আদালত যদি স্থগিত করে তখনই সেটা কি হবে? হ্যাঁ, স্থগিত হবে। শুধু আপিল করা হয়েছে এই অজুহাতে কি হবে না? এই অজুহাতে স্থগিত হবে না। আমরা যখন ৪ আদেশ করেছি ধারা ২৬, ধারা ২৬ এ বলা আছে কি ইনস্টিটিউশন অফ সুট দেওয়ানি মোকদ্দমা দায়ের। ৪ আদেশের ২ বিধিতে আমরা পড়েছি দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়ে যাওয়ার পর সেরেসলারের নিকট কি থাকে? একটা সুট রেজিস্টার বুক থাকে। সেই সুট রেজিস্টার বুকে কি করা হয়? আমাদের দেওয়ানি মামলা রেজিস্ট্রি করা হয় এবং একটা মামলা নাম্বার দেওয়া হয়। ঠিক তেমনি আপনি যখন আপিলের স্মারকলিপি জমা দিবেন, আপিলের স্মারকলিপি গ্রহণের পর ওইখানকার যে নিবন্ধন কর্মকর্তা আছে তাতে কি করবেন? আপিলের নাম্বার দিবেন। আপনার যখন মামলা ছিল তখন পেশকার সাহেব ডাকতো দেওয়ানি মামলা নাম্বার দেওয়ানি মামলা ৪০১/২০২৫। এখন আপনার মামলাটা কোথায় চলে গেছে? আপিলে চলে গেছে। তাহলে আপিলের ক্ষেত্রে নতুন করে আবার কি পড়বে? সেই মামলার একটা নাম্বার পড়বে। তখন ডাকবে দেওয়ানি আপিল ৪০১/২০২৫। তখন আপনার মামলা কি হয়ে যাবে? আপিল হয়ে যাবে। অর্থাৎ আপিলের নাম্বার পড়বে। ৪১ আদেশের ৯ বিধিতে বলা আছে, আপিলের স্মারকলিপি গ্রহণের পর তাতে পেশ করার তারিখ লিখবে এবং আপিল রেজিস্টারে কি হবে? আপিল রেজিস্টারে নিবন্ধন হবে। ১১ বিধিতে বলা আছে নিম্ন আদালতকে নোটিশ না দিয়ে আপিল খারিজ। এখন আপিল আদালত যদি দেখেন নিম্ন আদালতের এলসিআর তলব করবেন। এলসিআর মানে হলো নথি তলব করবেন। এখন নথি তলব করে ধার্য তারিখে আপিলকারী এবং তার উকিলের বক্তব্য শুনবেন। অ্যাকচুয়ালি আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেন আপনারা জানেন আপিল এবং রিভিশন শুনানির ক্ষেত্রে কেন আপনার আপিলটা গ্রহণীয় হবে? কেন আপনার রিভিশনটা গ্রহণীয় হবে? সেই কারণে আপনাকে কি করা লাগবে? এডমিশন শুনানি যেটাকে আমরা বলি কি গ্রহণ শুনানি করতে হবে। আপনি এডমিশন শুনানি ব্যতীত, গ্রহণ শুনানি ব্যতীত যদি শুনানি করেন, শুনানি করার কিন্তু সুযোগ নেই যে সরাসরি আপনার আপিলটা গৃহীত হবে। দেন আপনি হচ্ছে কি করবেন? অপোজিট পার্টি বরাবর নোটিশ যাবে। নোটিশ আসার পর উভয় পক্ষ শুনানি হবে এরকম কিন্তু সুযোগ নেই। তাহলে ১ম এ আপনাকে আপিল বা রিভিশন কি করতে হবে? এডমিশন শুনানি বা গ্রহণ শুনানি করতে হবে। আপনার আপিলটা কেন গৃহীত হবে সেটা শুনানি করতে হবে। তাহলে আপনি যখন আপিল ফাইলিং করলেন, জমা দিলেন, তখন অটো কি হবে? এলসিআর তলব হবে। এলসিআর তলব হয়ে যাওয়ার পর আদালত কি করবেন? আপনার এলসিআর অর্থাৎ নথি সবকিছু যা পর্যালোচনা করবেন। আপনার বক্তব্য শুনবেন। আপনি হচ্ছেন আপিলকারী। আপনার উকিল সাহেবের বক্তব্য শুনবেন। বক্তব্য শোনার পর যদি দেখেন যে আপিলে আসলে আপনার হস্তক্ষেপ করার মতো কোনো কারণ নেই, আপিল এডমিট হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপিল আদালত কি করতে পারেন? নিম্ন আদালতকে নোটিশ না দিয়ে সরাসরি আপনি কিন্তু খারিজ করে দিতে পারেন। আমরা ৯ আদেশ পড়েছি। ৯ আদেশে কি পড়েছি? appearance of parties and consequence of non-appearance পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল। তাহলে শুনানির দিন যদি বাদী অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে বাদীর মামলা কি হবে? বাদীর মামলা খারিজ হয়ে যাবে। শুনানির দিন যদি বিবাদী অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে কি হবে? বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি হবে। তাহলে শুনানির দিন আপিলকারী যদি অনুপস্থিত থাকে আপিলের ক্ষেত্রে আমরা তো ৯ আদেশে পড়েছি কি বাদী বিবাদীর ক্ষেত্রে তাহলে আমাদের ৪১ আদেশে হলো কি কিসের ক্ষেত্রে ৪১ আদেশে হলো আপিলের ক্ষেত্রে তাহলে শুনানির দিন যদি আপিলকারী অনুপস্থিত থাকে যিনি আপিল করলেন অ্যাপ্লিক্যান্ট তাহলে আপিলকারী অনুপস্থিত থাকলে আদালত কি করবেন আপিলটা খারিজ করে দিবেন আর শুনানির দিন যদি আহ উত্তরদায়ক হাজির না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে উত্তরদায়ক হাজির না থাকলে আপিলটা একতরফা সূত্রে কি হবে একতরফা সূত্রে নিষ্পত্তি হবে। তাহলে শুনানির দিন আপিলকারী অনুপস্থিত থাকলে আদালত কি করবেন? আদালত আপিল খারিজ করবেন। আর উত্তরদায়ক উপস্থিত না থাকলে সেক্ষেত্রে কি হবে? উত্তরদায়ক উপস্থিত না থাকলে সেক্ষেত্রে একতরফা সূত্রে নিষ্পত্তি হবে। ১৮ বিধিতে বলা আছে যে নোটিশ জারি না হওয়ার জন্য আপিল খারিজ। তাহলে নোটিশ জারি হওয়ার জন্য আপনি যদি খরচ না দেন তাহলে সেক্ষেত্রে আপনার আপিলটা কি হবে?
আপনার আপিলটা খারিজ হবে। আমরা যদি একেবারেই উদাহরণে গিয়ে বুঝি, আমাদের ১৭ বিধি এবং ১৮ বিধি। ১৭ বিধিতে বলা আছে, শুনানির দিন আপিল কে করেছে? আমাদের এই মামলায় আপিল করেছে করিম সাহেব। তাহলে আপিলকারী কে? আপিলকারী হলো অ্যাপ্লিক্যান্ট। তাহলে করিম সাহেব যদি অনুপস্থিত থাকেন, করিম সাহেবের সেই আপিলটা খারিজ হয়ে যাবে। আর যার বিরুদ্ধে আপিল করেছেন, কার বিরুদ্ধে আপিল করেছেন? বাদী অর্থাৎ রহিম সাহেবের বিরুদ্ধে। তাহলে রহিম সাহেব যদি হাজির না থাকেন, তার বিরুদ্ধে কি হবে? একতরফা ডিক্রি হবে। ১৮ বিধিতে বলা আছে নোটিশ জারি না হওয়ার জন্য আপিল খারিজ। তাহলে খরচ জমা যদি না দেয়, নোটিশ যদি জারি না হয়, তাহলে সেক্ষেত্রে আপিল কি হবে? সেক্ষেত্রে আপিল খারিজ হবে। ১৯ বিধিতে এবং ১৯ এর ক বিধিতে আমাদের অনেকটা হলো নয়াদেশের আ আ ৯ বিধি, নয়াদেশের ৯ এর ক বিধি, নয়াদেশের ১৩ বিধি, নয়াদেশের ১৩ এর ক বিধির মতো। দেখেন ৪১ আদেশের ১৯ বিধিতে বলা আছে, ত্রুটির জন্য যদি আপিল খারিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি হচ্ছে সেই খারিজ রদের আবেদন করতে পারবেন। অর্থাৎ আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করতে পারবেন। আর ১৯ এর ক বিধিতে বলা আছে, আপিল যদি খারিজ হয়ে যায়, বিলম্বে এড়ানোর জন্য আপিল কি করতে পারবেন? সরাসরি পুনরায় গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপিল সরাসরি পুনরায় গ্রহণের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে? আপিল সরাসরি পুনরায় গ্রহণের জন্য ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এবং সেই আবেদনের সাথে আপনাকে কি করতে হবে? আবেদনের সাথে এফিডেভিট দিতে হবে। এখন আসি, আপিল যদি একতরফা নিষ্পত্তি হয়ে যায়, অনেকটা হলো নয়াদেশের ১৩ বিধি, নয়াদেশের ১৩ এর ক বিধি। তাহলে আপিল যদি একতরফা নিষ্পত্তি হয়ে যায়, তাহলে যে যার আপিল একতরফা নিষ্পত্তি হয়েছে অর্থাৎ রেসপন্ডেন্ট কি করতে পারবেন? যে একতরফা শুনানিকৃত আপিল পুনরায় শুনানির জন্য দরখাস্ত করতে পারবেন। একতরফা শুনানিকৃত আপিল কি করতে পারবেন? পুনরায় শুনানি দরখাস্ত করতে পারবেন। তাহলে আ পুনরায় শুনানির দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে? খারিজের ক্ষেত্রেও ৩০ দিন, আপনার হচ্ছে কি একতরফা ডিগ্রির ক্ষেত্রেও আপনার হচ্ছে ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আপনি আদালতকে স্যাটিসফাই করতে হবে যে নোটিশ যথাযথভাবে আপনার বরাবর জারি হয়নি। এই কারণে আপনি উপস্থিত হতে পারেননি। ৪১ আদেশের ২১ এর ক বিধিতে বলা আছে, রেসপন্ডেন্ট এর বিরুদ্ধে, এখানে কিন্তু আপিলের ক্ষেত্রে কি হবে? রেসপন্ডেন্ট। আর আবেদনকারী হবে কি? অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী, আর যার বিরুদ্ধে করা হবে সে হবে রেসপন্ডেন্ট। তাহলে আপনার রেসপন্ডেন্ট এর ক্ষেত্রে ২১ এর ক বিধিতে বলা আছে যে আপনার যদি একতরফা নিষ্পত্তি হয় আপিল, সেক্ষেত্রে আপনি একতরফা নিষ্পত্তিকৃত আপিল পুনরায় সরাসরি গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে পুনরায় আবেদনের ক্ষেত্রে, সরাসরি আবেদনের ক্ষেত্রে আবেদন আপনাকে ৩০ দিনের মধ্যে করতে হবে এবং ৳৩,০০০ কি করতে হবে? ৳৩,০০০ খরচ জমা দিতে হবে। তাহলে আমরা যদি একেবারে হচ্ছে একটা গুগলি মনে রাখি, আমাদের নয়া দেশের ১৩ ক বিধিতে বলা আছে যে একতরফা যে মামলাটা নিষ্পত্তি হয়েছে, সেই একতরফা নিষ্পত্তিকৃত আপিল পুনরায় শুনানির জন্য আপনার হচ্ছে দরখাস্ত যেটা করা লাগবে, সেক্ষেত্রে আপনার ৳৩,০০০ খরচ জমা দিতে হবে। আপিলের ক্ষেত্রেও সেম। আপিল যদি একতরফা নিষ্পত্তি হয়, সেক্ষেত্রে আপনাকে সরাসরি পুনরায় গ্রহণের জন্য, শুনানির জন্য আপনাকে ৳৩,০০০ কি করতে হবে? ৳৩,০০০ খরচ জমা দিতে হবে। এই একেবারেই নয়া আদেশের মতো। appearance of parties, consequence of non appearance, পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল। এই বিষয়গুলো কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় বারবারই আসে। তাহলে আমাদের নয়া আদেশ অনুযায়ী বাদী না আসলে বাদীর মামলা খারিজ হবে এবং বিবাদী না আসলে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি হবে। ঠিক তেমনি আপিলের ক্ষেত্রেও আ আপিলকারী না আসলে আপিলটা কি হবে? খারিজ হবে। আর আপনার উত্তরদায়ক না আসলে সেক্ষেত্রে কি হবে? একতরফা সূত্রে নিষ্পত্তি হবে। এখন আসি আপিল আদালতের ক্ষমতা। ৪১ ধাদেশের ২৩ বিধি। আপিল আদালত কি করতে পারেন? মামলা রিমান্ডে পাঠাইতে পারেন। রিমান্ডে মানে হলো কি? পুনর্বিচারে প্রেরণ করতে পারেন। তাহলে আদি আদালত কর্তৃক প্রত্যেক ডিক্রি রদ হলে আপিল আদালত তা পুনরায় প্রেরণের কি করতে পারেন? না, পুনরায় প্রেরণের নির্দেশ দিতে পারেন। মানে মামলা হয়েছে, লয়ার কোর্টে মামলা রায় হয়েছে, ডিক্রি হয়েছে। সেই রায় ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয়েছে। এখন আপিল আদালত কি করতে পারেন? সেই মামলাটা পুনরায় বিচার করার জন্য লয়ার কোর্টে কিন্তু প্রেরণ করতে পারেন। ২৪ বিধিতে এটাও আপিল আদালতের ক্ষমতা। যদি নথিতে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে নথিতে পর্যাপ্ত সাক্ষ্য থাকলে আপিল আদালত কি করতে পারেন? মোকদ্দমা চূড়ান্তভাবে কি করতে পারবেন? মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। ২৫ বিধিতে বলা আছে আপিল আদালত কি করতে পারেন? আমাদের ২৩ বিধিতে কিন্তু সিভিল রিমান্ডের কথা বলা আছে। সিভিল রিমান্ড মানে কি? আপিল আদালত কি করতে পারেন? মামলাটা পুনর্বিচারে প্রেরণ করতে পারেন। তাহলে আপিল আদালত মামলাটা যে পুনর্বিচারে প্রেরণ করবেন, এটাই হলো কি? আপনার রিমান্ড, সিভিল রিমান্ড।
এখন 23 বিধিতে সিভিল রিমান্ডে পাঠাইতে পারেন। আর 25 বিধিতে বলতেছে যে আপিল আদালত কি করবেন? ইস্যু ফ্রেম করবেন, অর্থাৎ বিচার্য বিষয় গঠন করবেন। এটাও আপিল আদালতের ক্ষমতা। আপিল আদালত বিচার্য বিষয় গঠন করবেন এই মামলায়, রহিম সাহেব এবং করিম সাহেবের মামলায়। এই মামলায় বিচার্য বিষয় গঠন করে, ইস্যু গঠন করে তা বিচারের জন্য আবার নিম্ন আদালতে কি করতে পারেন? নিম্ন আদালতে প্রেরণ করতে পারেন। তাহলে 41 আদেশের 23 বিধিতে হলো সিভিল রিমান্ড, এই ক্ষেত্রে ইস্যু গঠন না করে। আর 41 আদেশের 25 বিধিতেও সিভিল রিমান্ড, এই ক্ষেত্রে হলো কি? ইস্যু গঠন করে। 27 বিধি, এটাও আপিল আদালতের ক্ষমতা। সাধারণত আপিল আদালত কি করেন না? হ্যাঁ, সাধারণত আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করেন না। আপিল আদালত সাধারণত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করেন না। তবে যদি আপিল আদালত দেখেন, হ্যাঁ, যে এমন একটা বিষয় যেই সাক্ষ্যটা পূর্বে নেয়া কি ছিল? এমন একটা সাক্ষ্য যেটা পূর্বে নেয়া প্রয়োজন ছিল। কিন্তু পূর্বে সেই সাক্ষ্যটা নেয়া হয়নি। একটা সাক্ষ্য গ্রহণ করা একটা দেওয়ানি মামলায়, রহিম সাহেব এবং করিম সাহেবের মামলায় সাক্ষ্য গ্রহণ করাটা খুবই প্রয়োজন ছিল। কিন্তু আনফরচুনেটলি, হ্যাঁ, সেই সাক্ষ্য গ্রহণ কি করা হয়নি? সাক্ষ্যটা আপনার নেয়া হয়নি। তাহলে যে সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল, কিন্তু লিখিত প্রদানকারী আদালত যদি তা গ্রহণ না করেন, তাহলে এই ক্ষেত্রে আদালত কি করতে পারেন? আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন, অর্থাৎ ওই সাক্ষীকে আবার পুনরায় রিকল করতে পারেন। এটাকে আমরা বলি রিকল অফ উইটনেস। তাহলে ব্যতিক্রম ব্যতীত আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করেন না। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় যে সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল, কিন্তু ডিগ্রি প্রদানকারী আদালত তা গ্রহণ করেননি, তাহলে এই ক্ষেত্রে আপিল আদালত কি করতে পারেন? হ্যাঁ, সাক্ষীর জবানবন্দির জন্য তাকে পুনরায় আবার দেখতে পারে। এখান থেকে আর লাগবে না। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট সেকশন হলো ৪১ আদেশের আ ৪১ আদেশে একটু দাগ দিয়ে রাখতে পারেন। ৪১ আদেশের ১ বিধি, আপিল কি আকারে হবে? আপিল হবে মেমোরেন্ডাম আকারে বা স্মারকলিপি আকারে। তারপরে কোয়েশ্চেন আসতে পারে যে সকলের পক্ষে একজন কর্তৃক আপিল। তাহলে রিপ্রেজেন্টেটিভ স্যুট করেছি হচ্ছে ১ আদেশের ৮ বিধিতে। তাহলে রিপ্রেজেন্টেটিভ আপিল কোথায় আছে? ৪১ আদেশের ৪ বিধিতে। আচ্ছা, আপিল আদালত কর্তৃক রায় ডিক্রি স্থগিত। তাহলে রায় ডিক্রি স্থগিত, আ আপিলের ক্ষেত্রে কত আদেশের কত বিধি অনুযায়ী আবেদন করা হয়? রায় ডিক্রি স্থগিতের জন্য নিম্ন আদালতের রায় ডিক্রি স্থগিতের জন্য ১ আদেশের ৫ বিধি অনুযায়ী আবেদন করা হয়। আচ্ছা, তারপরে এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে আপিল শুনানির দিন যদি আপিলকারী না আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আপিল খারিজ হবে। আর যদি উত্তরদায়ক না আসে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একতরফা নিষ্পত্তি হবে। তাহলে আপিল যদি খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার আছে ১৯ বিধি এবং ১৯ এর ক বিধিতে। আর আপিল যদি একতরফার সূত্রে নিষ্পত্তি হয়, সেক্ষেত্রে প্রতিকার কোথায় আছে? সেক্ষেত্রে প্রতিকার আছে হচ্ছে ২১ বিধি এবং ২১ এর ক বিধিতে। আচ্ছা, সিভিল রিমান্ড সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? ৪১ হাদিসের ২৩ বিধি এবং ৪১ হাদিসের ২৫ বিধিতে। অ্যাকচুয়ালি সিভিল রিমান্ড বলতে এখানে যেটা বোঝাতে চেয়েছে, আপিল আদালত কি করতে পারেন? মামলাটা পুনর্বিচারে প্রেরণ করতে পারেন। তাহলে ২৩ বিধির ক্ষেত্রে হলো বিচার্য বিষয় গঠন না করে পুনর্বিচারে প্রেরণ করেন। আর ২৫ বিধিতে কি হলো? ২৫ বিধিতে হলো আপনার বিচার্য বিষয় আ গঠন করে তারপরে সেটা পুনর্বিচারে প্রেরণ করেন। ২৭ বিধিতে হলো আপিল আদালত কি করতে পারেন? অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে, আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিধান কোথায় আছে? তাহলে আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিধান আছে হচ্ছে ৪১ হাদিসের ২৭ বিধিতে। একেবারেই আ সিম্পল কোশ্চেন আসবে। এগুলি নিয়ে ঘাবড়ানো বা হচ্ছে ভয় পাওয়ার কিছুই নেই। খুব কঠিন কোশ্চেন আপনাদের আসবে না। একেবারে ওপেন কোশ্চেনই আসবে, খুবই সহজ আসবে ইনশাআল্লাহ। এবং বেসিক ক্লিয়ার থাকতে হবে। তাহলে যেখানে আপিল হবে না সেখানে কি হবে দেখি তো আপনারা পারেন কিনা? যেখানে আপিল হবে না সেখানে কি হবে? আনমিউট আছেন সবাই। রিভিশন হবে। রিভিশন হবে। ঠিক আছে, আমরা এখন করব হচ্ছে রিভিশন।
তাহলে আমাদের রিভিশনের ধারা হলো 115। আপনারা জয়েন হয়েছিলেন 50 জনের মতো, তার মধ্যে 9 জন ঘুমিয়ে পড়েছেন বা 8 জন ঘুমিয়ে পড়েছেন। এরকমটাই হয়। আসলে খুব আহ, আমাদের সবারই স্বপ্ন দেখা হয়, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করা কিন্তু একটু কঠিন। আমরা কিন্তু সবার জায়গা থেকে সবাই ব্যস্ত। এখানে যারা যুক্ত হয়েছে সবাই ব্যস্ত, এরকম কেউ নেই যে সারাদিন ফ্রি আছে। হ্যাঁ, যে ফ্রি আছে সবচেয়ে বেশি, মানে কোনো কাজই নেই, উনি ব্যস্ত, ওনার ব্যস্ততা সবচেয়ে বেশি। কেন, উনি কি করবে সেটাই তো উনি জানে না। আমাদের রিভিশনের কোনো আদেশ নেই, রিভিশনের শুধু সেকশন আছে। তাহলে যেইখানে আপিল হবে না সেখানে কি করা যায়? সেখানে হচ্ছে আইনের প্রশ্নে এবং হচ্ছে ন্যায় বিচারের প্রশ্নে সেখানে আপনি কি করতে পারবেন? রিভিশন করতে পারবেন। তাহলে দেওয়ানি কার্যবিধিতে রিভিশন সম্পর্কিত বিধান কোথায় বলা আছে? রিভিশন সম্পর্কিত বিধান বলা আছে হচ্ছে 115-তে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসবে যে রিভিশন সম্পর্কিত বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? 115 ধারায় আছে। তাহলে 115 ধারায় কি বলা আছে? 2টি কারণে রিভিশন করতে পারবেন। যেখানে আপিল চলে না সেখানে আপনি রিভিশন করতে পারবেন, অথবা যদি আইনের ভুলে ন্যায় বিচার লঙ্ঘিত হয় সেক্ষেত্রে আপনি রিভিশন করতে পারবেন। তাহলে রিভিশন কোন কোন আদালতে করা যাবে? রিভিশন আপনি হচ্ছে হাইকোর্টেও করতে পারবেন, জেলা জজের নিকটও করতে পারবেন। আমাদের জেলা জজের আগে রিভিশনের বিধান ছিল না, এটা হলো 2003 সাল থেকে কি করা হয়েছে, জেলা জজের রিভিশনের বিধান যুক্ত করা হয়েছে। আমরা মূল পড়ায় চলে যাই। 115 একে বলা আছে, আচ্ছা দেওয়ানি আদালত কত প্রকার? হ্যান্ড রেজ করেন, আপনারা কে বলবেন? দেওয়ানি আদালত কত প্রকার? হ্যান্ড রেজ করবেন কেউ? তিন প্রকার। এনিওয়ান? জি, নিশাত কবি আপনি বলেন। নিশাত কবি, অন্য কেউ বলবেন? জি বলেন। আনমিউট করে বলতে হবে। আনমিউট করেন, আপনার সামনে চার মাইক্রোফোন প্রকার। আছে। বলবো স্যার? জি রাসেল ভাই বলেন। প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ। আরে না, পাঁচ প্রকার। সিস্টেম গ্যাস, সিস্টেম গ্যাস, জয়েন্ট ডিস্ট্রিক্ট গ্যাস। পাঁচ প্রকার। আপনাদের এই অবস্থা কেন বলেন তো? দেওয়ানি আদালত কত প্রকার সেটাই জানেন না। দেওয়ানি আদালত হলো কত প্রকার? কোর্টে যান না আপনারা মনে হয়, এখানে যারা যুক্ত হয়েছেন বেশিরভাগই এরকম মনে হয়। দেওয়ানি আদালত হলো 5 প্রকার। কি কি? সিভিল কোড অ্যাক্টের 3 ধারায় বলা আছে দেওয়ানি আদালত 5 প্রকার: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং হচ্ছে জেলা জজ। এই যে 5 প্রকারের যে দেওয়ানি আদালত আছে একেবারে ট্রু সেন্সে, ওনারা যদি কোনো ডিক্রি দেয়, তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে যদি আপিলের বিধান না থাকে তাহলে কি করতে হবে? রিভিশন করতে হবে। তাহলে সেই রিভিশনটা কোথায় হবে? এখন সহকারী জজ যদি কোনো ডিক্রি দেয়, হ্যাঁ, সেই ডিক্রির বিরুদ্ধে যদি আপিল না হয় তাহলে সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? রিভিশন হবে হাইকোর্ট ডিভিশনে। এই সহকারী জজ একেবারে এক কথায় মনে রাখবো 115 থেকে: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ। এই যে 5 প্রকারের সিভিল কোড আছে, এই 5 প্রকারের সিভিল কোড যদি কোনো ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন যাবে কোথায়? রিভিশন যাবে হচ্ছে হাইকোর্টে। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, ওনারা এই দুইটা কোড ডিক্রি দেখ আর আদেশ দেখ, যাই দেখ না কেন, ওনাদের ডিক্রি এবং আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? রিভিশন হবে হাইকোর্টে। আপনারা জানেন জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ কি সমমর্যাদার। তাহলে সমমর্যাদার কোর্টের বিরুদ্ধে সমমর্যাদার কোর্টে তো আর যাওয়া যাবে না। কোথায় যেতে হবে? সমমর্যাদার কোর্টের বিরুদ্ধে উপরের আদালতে যেতে হবে। তাহলে 115 যত ধরনের দেওয়ানি আদালত আছে, এই যে 5 প্রকারের দেওয়ানি আদালত, প্রত্যেকটা দেওয়ানি আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? রিভিশন হবে হাইকোর্টে। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজের সে আদেশ দেখ আর ডিক্রি দেখ, তার বিরুদ্ধে কোথায় যেতে হবে রিভিশনের জন্য? হাইকোর্টে। আর সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, এই 3টা কোর্ট যদি কোনো আদেশ দেয় তাহলে সেই ক্ষেত্রে রিভিশন কোথায় হবে? রিভিশন হবে জেলা জজে। 115 বলা আছে যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে কি হবে? আমরা 115 আদেশের বিরুদ্ধে জেলা জজে কি হবে? জেলা জজে রিভিশন হবে। 115 বলা আছে অতিরিক্ত জেলা জজেরও রিভিশন শুনানির ক্ষেত্রে জেলা জজের মধ্যে কি থাকবে?
ক্ষমতা থাকবে। ১১৫(৪) এ বলা আছে, জেলা জজ অতিরিক্ত জেলা জজের রিভিশনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে অনুমোদন সাপেক্ষে কি করা যায়? দ্বিতীয় রিভিশন করা যায়। তার মানে আমরা কি জানি যে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ এই ৩ টা কোর্ট যদি কোনো আদেশ দেয়, সে আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? সে আদেশের বিরুদ্ধে রিভিশন হবে হচ্ছে জেলা জজে। এখন জেলা জজে যদি কোনো আপনার হচ্ছে কি করে? আপনার জেলা জজে যদি কোনো আপনার সেই আ আ আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে আপনি হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কি করতে পারবেন? দ্বিতীয় রিভিশন করতে পারবেন। তাহলে জেলা জজ, অতিরিক্ত জেলা জজের রিভিশনের রায়ের বিরুদ্ধে কি করা যাবে? হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যাবে। তার মানে আপনি সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ থেকে গেলেন হচ্ছে জেলা জজে। এখন জেলা জজ যদি কোন আদেশ দেয়, সে আদেশের বিরুদ্ধে আপনি হাইকোর্টে কি করতে পারবেন? দ্বিতীয় রিভিশন করতে পারবেন। তাহলে দেওয়ানি আ মামলার ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের কি আছে? এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসে। দেওয়ানি মামলার ক্ষেত্রে দ্বিতীয় রিভিশনের কি আছে? বিধান আছে। কিন্তু দ্বিতীয় আপিলের কি নেই? দ্বিতীয় আপিলের কোনো বিধান নেই। আবার ফৌজদারি মামলার ক্ষেত্রে কি আছে? সেকেন্ড আপিলের বিধান আছে। কিন্তু সেকেন্ড রিভিশনের কি নেই? সেকেন্ড রিভিশনের কোনো বিধান নেই। এমসিকিউ পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসতে পারে এখান থেকে যে রিভিশন সম্পর্কিত বিধান কোথায় আছে? বারবার রিপিট করে দিচ্ছি। ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ১১৫ দেওয়ানি আদালত কত প্রকার? দেওয়ানি আদালত ৫ প্রকার। সিনিয়র সহকারী জজ, সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ। ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে হাইকোর্টে। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ওনারা ডিক্রি আর আদেশ যাই দেখ না কেন রিভিশন কোথায় হবে? রিভিশন হবে হাইকোর্টে। ১১৫(২) বলা আছে নিচের যে ৩ টা কোর্ট আছে যুগ্ম, সিনিয়র সহকারী, সহকারী ওনারা যদি কোনো আদেশ দেয়, সেই আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? জেলা জজে। ১১৫(৩) এ বলা আছে অতিরিক্ত জেলা জজের ক্ষেত্রেও জেলা জজের আ আ রিভিশন শুনানির ক্ষেত্রে জেলা জজের মধ্যে ক্ষমতা থাকবে। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজের রিভিশনের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কি করা যাবে? অনুমোদন সাপেক্ষে দ্বিতীয় রিভিশন করা যাবে। ওকে। আমরা আরেকটা টপিক আজকে আলোচনা করি। আপনারা ৪২ নাম্বার পেজে চলে যাবেন। সেটা হলো আচ্ছা আপনাদের আ শিডিউল অনুযায়ী পরবর্তীতে আমাদের কি আসবে বলেন তো? যেখানে আপনার আপিল হলো রিভিশন হবে। পরবর্তীতে কি হবে? রিভিউ হবে। তাহলে আগামীকালকের ক্লাস আমাদের হচ্ছে রিভিউ দিয়ে শুরু হবে। তার আগে আজকে আমরা হচ্ছে ৪২ নাম্বার পেজে চলে যাবেন। এখানে ২ টা সেকশন আছে খুবই গুরুত্বপূর্ণ। রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস। তার আগে আমরা ১০৭ ধারাটা একটু পড়ে নিই। আপিল আদালতের ক্ষমতা। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। পাওয়ার অফ এপিলেট কোর্ট। নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন সবাই। আমরা ৪১ ২৩ বিধি, ৪১ ২৪ বিধি, ৪১ ২৫ বিধি, ৪১ ২৭ বিধিতে কি পড়েছি? আপিল আদালতের, দেওয়ানি আপিল আদালতের ক্ষমতা পড়েছি। সেই ক্ষমতা ১০৭ ধারায় আছে। আপিল আদালতের ক্ষমতা। তাহলে ১০৭ ধারার ক তে বলা আছে এখানে ৪ টা পয়েন্ট আছে। কোন মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করা। তাহলে আপিল আদালত কি করতে পারেন? মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন। এই বিষয়টাই আবার হচ্ছে ৪১ বিধিতে বলা আছে। যে নথিতে যদি পর্যাপ্ত সাক্ষ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপিল আদালত কি করতে পারেন? আপিল আদালত মোকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারেন। তারপরে বলা আছে কোন মোকদ্দমা পুনর্বিচারে প্রেরণ। ১০৭ এর খ। এটার সাথে মিলিত হলো ৪১ বিধি। তাহলে ৪১ বিধিতে কি আছে বলা আছে? যে আপিল আদালত কি করতে পারেন? মামলা পুনর্বিচারে প্রেরণ করতে পারেন যেটাকে আমরা সিভিল রিমান্ড বলি। সিভিল রিমান্ডে কি করতে পারেন? সিভিল রিমান্ডে পাঠাইতে পারেন। তাহলে ৪১ বিধি আর হচ্ছে ১০৭ এর খ। ১০৭ এর গ তে বলা আছে বিচার্য বিষয় গঠন এবং সেগুলো কি করতে পারেন? সেগুলো বিচারার্থে প্রেরণ করতে পারেন। তাহলে বিচার্য বিষয় গঠন, আপিল আদালত বিচার্য বিষয় গঠন করতে পারেন এবং বিচারের জন্য পুনরায় প্রেরণ করতে পারেন। সেটা বলা আছে হচ্ছে ১০৭ এর গ তে। আর কোথায় বলা আছে? বলা আছে হচ্ছে ৪১ এর কত বিধিতে বলা আছে? ৪১ এর ২৫ বিধিতে বলা আছে। তাহলে ১০৭ এর গ মানে হলো ৪১ এর ২৫ বিধি। তাহলে ৪১ এর ২৫ বিধিতে কি বলা আছে? আপিল আদালত কি করতে পারেন? আপিল আদালত ইস্যু গঠন করতে পারেন। বিচার্য বিষয় গঠন করতে পারেন। বিচার্য বিষয় গঠন করে সেগুলো আবার হচ্ছে পুনরায় বিচারের জন্য প্রেরণ করতে পারেন। ৪১ আদেশের ২৭ বিধিতে বলা আছে সাধারণত আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করেন না।
কিন্তু আপিল আদালতও কি করতে পারেন? অতিরিক্ত যদি ন্যায় বিচার বিঘ্নিত হয়, একটা সাক্ষীর সাক্ষ্য নেওয়ার খুব প্রয়োজন ছিল কিন্তু সাক্ষীটা যদি নেয়া না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপিল আদালত কি করতে পারেন? অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, অনুরূপ সাক্ষ্য গ্রহণ করার ক্ষমতা রাখেন। তাহলে সেই আপিল আদালতের সেটা কি? আপিল আদালতের সেটা ক্ষমতা। যে আপিল আদালত কি করতে পারেন? অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। সেই বিষয়টা বলা আছে ১২৭ বিধিতে, আবার ১০৭ এর গ তেও বলা আছে। আপনারা যেটা নোট ডাউন করবেন, ১০৭ এর ক ইকুয়াল টু ১৩৭ বিধি, ১০৭ এর খ ইকুয়াল টু ১৩৭ বিধি, ১০৭ এর গ ইকুয়াল টু ১৩৭ বিধি, আর ১০৭ এর গ ইকুয়াল টু ১৩৭ বিধি। সবাই লিখতে সক্ষম হয়েছেন? ১০৭ এর ক স্যার হলো আরেকবার ১৩৭ জি। ১০৭ এর ক হলো ১৩৭ বিধি। ১০৭ এর খ হলো ১৩৭ বিধি। ১০৭ এর গ হলো ১৩৭ বিধি। আর ১০৭ এর গ হলো ১৩৭ বিধি। একটু আগেই বললাম। তাহলে আমি লিখিত পরীক্ষায় যদি কোশ্চেন হয় আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, ৩ মার্ক দিয়ে দিল। তাহলে ১০৭ দ্বারাও আলোচনা করবেন। আবার ওই আ আ ১৩৭ এর ২৩, তারপর ২৪, ২৫, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার স্যার ২৭, ১০৭ ক বিধি স্যার, এটা ১০৭ ক চূড়ান্তভাবে নিষ্পত্তি করা ২৪ বিধি। ওকে স্যার। এটা আপিল আদালতের ক্ষমতা। এমসিকিউ পরীক্ষায় আমাদের সময় কোশ্চেন এসেছিল, আপিল আদালতের ক্ষমতা সম্পর্কিত বিধান, হ্যাঁ, দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ১০৭ 120 ধারা। ১০৭ ধারা আপিল আদালতের ক্ষমতা। আমরা হচ্ছে ৪২ নাম্বার পেজে চলে যাব। এখানে গুরুত্বপূর্ণ ২ টা টপিক আছে, সেটা আলোচনা করে আজকে শেষ করব। যে রেস জুডিকাটা এবং রেস সাবজুডিস। তাহলে রেস জুডিকাটা কি? আর রেস সাবজুডিস কি? একটু গল্পই বলি, হ্যাঁ? আচ্ছা শুরু করে নিই। ওকে। রেস সাবজুডিস বা স্টে অফ সুট বা মোকদ্দমা স্থগিত রাখা। আপনাদের যে মামলাটা রহিম সাহেব এবং করিম সাহেবের, ধরেন এই মামলাটা ২০২৫ সালে দায়ের হয়েছে। এখন ২০২৫ সালে যে মামলাটা দায়ের হয়েছে, সেই মামলাটা ২০০০ এখন আ কত সাল ধরেন ২০১৮ সালে দায়ের হয়েছে। এখন ২০১৯ সাল বর্তমানে। ২০১৯ সালে সেই মামলাটা কি আছে? বিচারাধীন আছে। ২০১৮ সালে মামলা দায়ের হয়েছে, সেই মামলাটা ২০১৯ সালে কি আছে? দেওয়ানি আদালতে চলমান আছে। পরবর্তীতে এই একই বিষয়বস্তু নিয়ে, একই সাবজেক্ট ম্যাটার নিয়ে রহিম সাহেব ২০২৫ সালে কি করলেন? ২০২৫ সালে আরো একটা মামলা দায়ের করলেন, বা ২০০০ আ আবার একটু রিপিট করি গল্পটা। ধরেন রহিম সাহেব এবং করিম সাহেব একজন বাদী হয়ে আরেকজন বিবাদী হয়ে ২০১৮ সালে একটা মামলা দায়ের করলেন। এই মামলাটা বিজ্ঞ আদালতে চলমান আছে। চলমান থাকা অবস্থায় ২০১৯ সালে এই একই সাবজেক্ট ম্যাটার নিয়ে, একই বিষয়বস্তু নিয়ে আরেকটা মামলা দায়ের হলো। তাহলে বিষয়বস্তু একটা, মামলা হলো কয়টা? মামলা হলো ২ টা। একটা মামলা আগে দায়ের হয়েছে, আরেকটা মামলা পরে দায়ের হয়েছে। একটা মামলা ১৮ সালে হয়েছে, একটা মামলা কি হয়েছে? একটা মামলা ১৯ সালে হয়েছে। এবং যেই মামলাটা দায়ের হয়েছে, এই মামলার কি? বিচার্য বিষয় একই। হ্যাঁ? পূর্বের মামলায় বিচার্য বিষয় ছিল কি? পূর্বের মামলার বিচার্য বিষয় ছিল ১০% জমি। পরবর্তী মামলায় বিচার্য বিষয় কি? হ্যাঁ? পরবর্তী মামলায়ও বিচার্য বিষয় হলো ১০% জমি। তাহলে উভয় মামলার বিচার্য বিষয় কি? উভয় মামলার বিচার্য বিষয় এক। এবং উভয় মামলার পক্ষ এক। পূর্বের মামলার বাদী-বিবাদী ছিল রহিম করিম। পরবর্তী মামলার বাদী-বিবাদীও রহিম করিম, বা পূর্বের মামলার বাদী-বিবাদী ছিল রহিম করিম। পরবর্তী মামলার বাদী-বিবাদী হলো রহিমের ছেলে, করিমের ছেলে। এবং পূর্ববর্তী দায়েরকৃত মোকদ্দমাটি বিচারাধীন থাকতে হবে। আমরা কিন্তু পয়েন্টগুলো পড়তেছি। তাহলে ২০১৮ সালে যে মামলাটা দায়ের আছে সেটা অবশ্যই বিচারাধীন আছে। তারপরে বলা আছে পরবর্তীতে যে মামলাটি দায়ের হয়েছে তা বিচার করার এখতিয়ার পূর্ববর্তী আদালতের থাকবে। তার মানে ২০১৯ সালে যে মামলাটি দায়ের হয়েছে সেই মামলার বিচার করার এখতিয়ার পূর্ববর্তী আদালতের কি আছে? রহিয়াছে। তারপরে বলা আছে উভয় মোকদ্দমায় উভয় পক্ষ একই সত্য দাবি করবে। তাহলে পূর্বের মামলায় পক্ষগণ যেই সত্য নিয়ে মামলা করেছে, পরবর্তী মামলায় ২০১৯ সালের মামলায় একই সত্য দাবি নিয়ে কি করেছে?
মামলা করেছে। মামলা দুটির মধ্যে এই ক্ষেত্রে ২ টা মামলা হয়েছে, একটা মামলা কোর্টে চলমান আছে। এখন কোর্টে চলমান থাকা অবস্থায় আরেকটা মামলা যদি দায়ের হয়ে যায় একই পক্ষদ্বয়ের মধ্যে, একই সাবজেক্ট ম্যাটার নিয়ে, একই বিষয়বস্তু নিয়ে, একই বিচার্য বিষয় এবং এই ক্ষেত্রে একই পক্ষদ্বয়ের মধ্যে যদি হয়, তাহলে আপনার যে মামলাটা কোর্টে যেটা প্র্যাকটিস চলে, যে মামলাটা ইস্যু ঘটনার আগে হয়েছে, সেই মামলাটা চলবে, পরের মামলাটা স্থগিত হয়ে যাবে। মোদ্দা কথা হলো একটি মামলা চলবে আর অপর মামলাটি কি হয়ে যাবে? অপর মামলাটি স্থগিত হয়ে যাবে। এটাই হলো রেস সাব জুডিস। অর্থাৎ একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে মামলা হয়েছে। এখন সেই মামলাটা যদি বিজ্ঞ আদালতে চলমান থাকে, এখন চলমান থাকা অবস্থায় সেই একই সাবজেক্ট ম্যাটার নিয়ে যদি আরেকটা দেওয়ানি মামলা হয়, তাহলে এই ক্ষেত্রে একটা মামলা চলবে, আরেকটা মামলা কি হয়ে যাবে? আরেকটা মামলা স্থগিত হয়ে যাবে। এটাকে বলা হয় রেস সাব জুডিস বা মোকদ্দমা স্থগিত রাখা বা স্টে অফ সুট। এই সম্পর্কে বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির ১০ ধারায় আছে। আরেকটা হলো কি রেস জুডিকাটা ১১ ধারায় আছে পূর্ব বিচার সিদ্ধান্ত। তার মানে একটা বিষয়বস্তু নিয়ে রেস জুডিকাটা যে বিষয়টা এটা হলো সেম একই ঘটনা। ধরেন ২০১৮ সালে রহিম করিমের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে। এখন এই মামলাটা ২০২০ সালে এসে কি হয়েছে? চূড়ান্তভাবে রায় হয়েছে, চূড়ান্তভাবে ডিক্রি হয়েছে। এখন চূড়ান্তভাবে রায় ডিক্রি হয়ে যাওয়ার পর সেই একই পক্ষের মধ্যে আবার ২০২৫ সালে মামলা হয়েছে। তাহলে একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে ২০১৮ সালে মামলা হয়েছিল। সেই মামলাটা ২০২০ সালে এসে কি হয়েছে? চূড়ান্তভাবে রায় হয়েছে, ডিক্রি হয়েছে। অথবা ধরেন ২০২০ সালে মামলা হয়েছিল, সেই মামলাটা ২০২৪ সালে এসে চূড়ান্তভাবে রায় হয়েছে, ডিক্রি হয়েছে। এখন যেই বিষয়বস্তু নিয়ে চূড়ান্তভাবে রায় হয়েছে, ডিক্রি হয়েছে এবং সেটেলমেন্ট হয়ে গেছে, সেই একই বিষয়বস্তু নিয়ে যদি আলাদা করে ২০২৫ সালে আরেকটা মামলা দায়ের হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? আমাদের দেওয়ানি কার্যবিধির ১১ ধারার রেস জুডিকাটার কারণে পরবর্তীতে যে মামলাটা দায়ের হয়েছে সেই মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। কেন খারিজ হয়ে যাবে? দেখেন আমরা উপাদান পড়ি ১১ ধারার। এই ক্ষেত্রে ২ টা মামলা থাকবে। তাহলে একটা মামলা ধরেন হয়েছে ২০২০ সালে, আরেকটা মামলা হয়েছে ২০২৫ সালে। তারপরে বলা আছে উভয় মামলার একই পক্ষ থাকবে। তাহলে পূর্বের মামলার বাদী-বিবাদী ছিল রহিম করিম। পরবর্তী মামলায় বাদী-বিবাদী কে? রহিম করিম বা রহিম করিমের প্রতিনিধি। উভয় মামলার বিচার্য বিষয় এক। তাহলে পূর্বের মামলায় ১০% জমির দাবি নিয়ে মামলা করা হয়েছে। পরবর্তী মামলায়ও কি হয়েছে? সেই একই ১০% জমির দাবি নিয়ে মামলা করা হয়েছে। পূর্বের মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে। তার মানে ২০২০ সালের যে মামলাটি দায়ের হয়েছে পূর্বে, সেই মামলাটি এখন কি হয়ে গেছে? সেই মামলাটি এখন চূড়ান্তভাবে রায় হয়েছে, চূড়ান্তভাবে কিন্তু ডিক্রি হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে পরের আদালতে যে মামলাটা হয়েছে, সেই মামলার বিচার করার কি আছে? এখতিয়ার আছে। এবং উভয় মামলার পক্ষসমূহ কি করে? একই সত্য দাবি করে। তাহলে একটা বিষয়বস্তু নিয়ে মামলা হয়েছে, সেই মামলাটা যদি চূড়ান্তভাবে রায় হয়ে ডিক্রি হয়ে যায়, তাহলে এরকম পরিস্থিতিতে পরবর্তীতে যদি মামলা দায়ের হয়, তাহলে এই ক্ষেত্রে যে বিষয়বস্তুটা সেটেলমেন্ট হয়ে গেছে, চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেছে, চূড়ান্তভাবে রায় ডিক্রি হয়ে গেছে, সেই একই বিষয়বস্তু নিয়ে পরবর্তীতে মামলা হলে, পরবর্তী মামলাটা কি হয়ে যাবে? পরবর্তী মামলাটা খারিজ হয়ে যাবে। কারণ একটা কি বিষয় কি? যে একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে একজন ব্যক্তিকে তো আর ২ বারের বিচারের সম্মুখীন করা যায় না। তাহলে একই কারণে কোনো ব্যক্তিকে কি করা যাবে না? একই কারণে কোনো ব্যক্তিকে ২ বার বিচারের সম্মুখীন করা যাবে না। কারণ রাষ্ট্রের স্বার্থেই প্রত্যেকটা মামলার একটা নিষ্পত্তি থাকতে হবে। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পরবর্তীতে যে মামলাটা দায়ের হয়ে যাবে, কারণ একটা বিষয়বস্তু যেহেতু সেটেলমেন্ট হয়ে গেছে, ওই বিষয়বস্তু নিয়ে চূড়ান্তভাবে রায় ডিক্রি হয়ে গেছে। এখন সেই বিষয়বস্তু নিয়ে যদি আবার মামলা হয়, তাহলে সেক্ষেত্রে পরবর্তী মামলাটা কিন্তু খারিজ হবে। আমাদের ১০ ধারায় বলা আছে, ১০ ধারার ক্ষেত্রে কিন্তু ২ টা মামলা থাকবে। এই ক্ষেত্রে ২ টা একটা মামলা আপনার হচ্ছে কি আগে দায়ের হবে, আরেকটা মামলা পরে দায়ের হবে। আগে যেই মামলাটা দায়ের হয়েছে সেটা কিন্তু চূড়ান্তভাবে রায় ডিক্রি হয়নি অর্থাৎ চলমান আছে। আর ১১ ধারার ক্ষেত্রে হলো আগে যেই মামলাটা দায়ের হয়েছে সেটা কি হতে হবে? দেখেন একটা কথা বলা আছে যে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে হবে। চূড়ান্তভাবে শেষ হয়ে যেতে হবে। তাহলে চূড়ান্তভাবে যদি শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনার পরবর্তী যে মামলাটা দায়ের করা হবে, সেই মামলাটা খারিজ হয়ে যাবে। তাহলে ১১ ধারার যে রেস জুডিকাটার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের কোথায় আছে? আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? একটু সাইড নোট লিখে রাখতে পারেন যে সিআরপিসি ফৌজদারি কার্যবিধির হচ্ছে আপনাদের আ ৪০৩ ধারায় আছে। কত ধারায়?
ফৌজদারি কার্যবিধির 403 ধারায় এবং আপনাদের সংবিধানেও আছে। সংবিধানের কোথায় আছে? সংবিধানের হচ্ছে 35-এর 2 অনুচ্ছেদে আছে। আমাদের দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? আপনাদের কোশ্চেন গুলো নিব, হ্যান্ড রেজ করেছেন। দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির 11 ধারায় আছে। আমাদের সাক্ষ্য আইনেও আছে। সাক্ষ্য আইনের কত ধারায় আছে? সাক্ষ্য আইনের হলো 40 ধারায় আছে। তার মানে মধ্য কথা যেটা আমরা বলতে পারি যে একই বিষয়বস্তু নিয়ে কোনো ব্যক্তিকে কি করা উচিত নয়? 2 বার বিচারের সম্মুখীন করা যাবে না। একটা বিষয়ের একটা সেটেলমেন্ট থাকা উচিত। একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, সেই ঝামেলাটা নিয়ে কি একটা মাত্র সিদ্ধান্তই থাকা উচিত। আমাদের রেড জুডিকাটার এখানে 11 ধারায় হলো 6 টা ব্যাখ্যা আছে। তার মধ্যে আমরা হচ্ছে 4 নাম্বার ব্যাখ্যাটা পড়ব। ধরেন আপনি ঢাকা শহরের বাড়িওয়ালা। আপনার ৫ তলায় একটা বাড়ি আছে। ধরেন না ৫ তলা না ৭ তলাই আছে। এখন সেই ৭ তলা বাসায় আমি কি থাকি? ৭ তলা বাসায় আমি ভাড়া থাকি। কলটা একটু রিসিভ করে বলেন যে আমি লাইভে আছি। লাইভ শেষ করে ফোন করব। এখন আমি আপনার ভিতরে বলেন, সমস্যা নেই। সাদিকুল আমাদের। এই সাইডে দেন, হ্যাঁ। এখন ৭ তলা বাসায় কি থাকি? হুম, ৭ তলা বাসায় ভাড়া থাকি। এখন এখন হতো কি ধরেন ২০২০ সাল করোনা ভাইরাস চলে এসেছে। কি হয়েছে? করোনা ভাইরাস চলে এসেছে ২০০০ কত সাল? ২০ সাল। আপনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আর আপনি চিন্তা করলেন যে মামুন সাহেবের অবস্থা তো বেশি একটা ভালো না। কোর্ট কাছারিতে কাজ-টাজ নেই। একাডেমিও বন্ধ। সবকিছুই বন্ধ। তো এখন মামুন সাহেবের ভাড়াটা কিভাবে নেই? উনার সাথে ভালো একটা সম্পর্ক। পরবর্তীতে আপনি ভাড়া চান না, আমিও ভাড়া কোথা থেকে দিব? ৩ বছরের ভাড়া কি পড়লো? ৩ বছরের ভাড়া বাকি পড়লো। ২০২৫ সাল চলে আসলো, আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন ২০২০ সালের ভাড়া আদায়ের জন্য। কিন্তু ২০২১ সাল ২০২২ সালের ভাড়াও আপনি পাবেন। কিন্তু ২১ সাল এবং ২২ সালের যে ভাড়া আদায়ের জন্য যে মামলাটা সেই আদায়ের জন্য আপনি মামলা দায়ের করেননি। আপনি কি করেছেন? শুধু ২০ সালের ভাড়ার জন্য মামলা দায়ের করেছেন। কিন্তু আপনি ইচ্ছা করলেই ২০২১ সাল ২০২২ সালের ভাড়া আদায়ের জন্য আপনি কিন্তু আমার বিরুদ্ধে কি করতে পারতেন? মামলা দায়ের করতে পারতেন। কিন্তু করেননি। পরবর্তীতে ২০২০ সালের ভাড়া আদায়ের জন্য আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন, হ্যাঁ? সেই মামলাটা কি হলো? সেই মামলায় আপনি রায় পাইলেন, ডিক্রি পাইলেন, আমার কাছ থেকে টাকা-পয়সা উদ্ধার করলেন। এখন উদ্ধার করে এসে আবার আপনি ২০২১ সাল ২০২২ সালের ভাড়া আদায়ের জন্য মামলা দায়ের করতেছেন। তাহলে এই ক্ষেত্রে পরবর্তী মামলাটা কি হয়ে যাবে? পরবর্তী মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। কেন? ১১ এর এই ব্যাখ্যা ৪ এর কারণে। এখানে কি বলা আছে? পূর্ববর্তী মামলার একদম ট্রু সেন্স এ বুঝবেন। পূর্ববর্তী মামলার যে বিষয়টি আত্মপক্ষ সমর্থন বা বিপক্ষের যুক্তি খণ্ডনের জন্য ব্যবহৃত হইতে পারত বা হওয়া উচিত ছিল। তার মানে আপনি ইচ্ছা করলে পূর্ববর্তী মামলায় সবগুলো বছরের ভাড়া আদায়ের জন্য আমার বিরুদ্ধে মামলা করতে পারতেন। কিন্তু আপনি সবগুলো মামলার ভাড়া আদায়ের জন্য সবগুলো বছরের ভাড়া আদায়ের মামলা আপনি করেননি। শুধু একটা বছরের ভাড়া আদায়ের মামলা করেছেন। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আপনার পরবর্তীতে বাকি বছরের ভাড়া আদায়ের জন্য মামলা করেন, সেই মামলাটা হলো খারিজ হয়ে যাবে। আর এই বিষয়টাই হলো কি কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা। অনেকটা হলো ২ আদেশের ২ বিধির মতো। ২ আদেশের ২ বিধিতে কি বলা আছে? ২ আদেশের ২ বিধিতে বলা আছে ডক্ট্রিন অফ ওয়েব এর কথা বলা আছে। অর্থাৎ বার্ট বাই ল আপনি যে দাবিগুলো নিয়ে মামলা করেছেন প্রত্যেকটা দাবি কি করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা আপনার হচ্ছে দাবিগুলো নিয়েই আ আলাদা ভাবে আপনার হচ্ছে একটা মামলায় কি করতে হবে? অর্থাৎ মামলা এমনভাবে গঠন করতে হবে যাতে আপনার হচ্ছে কি করা যায়? বিষয়টা নিয়ে একেবারে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অর্থাৎ পূর্বের মামলায় আপনি যেই বিষয়গুলো দাবি করতে পারতেন, আ যে বিষয়গুলো নিয়ে আপনার দাবি করা উচিত ছিল, সবগুলো আপনি কি করতে হবে? একটা মামলায় দাবি করতে হবে। অর্থাৎ আপনার যা দাবি আছে, এক কথায় যেটা বলা হয়, আপনার যা দাবি আছে সমগ্র দাবি করতে হবে। কি করতে হবে? সব দাবি করতে হবে। এখন আপনি কিছু দাবি করেছেন, আর কিছু দাবি করেননি। তাহলে যেই দাবিগুলো নিয়ে আপনি মামলা করেননি, সেই দাবিগুলো নিয়ে আপনি পরবর্তীতে মামলা করতে পারবেন না। সেটা হলো আপনার কি? ডক্ট্রিন অফ ওয়েব যেটা হলো ২ আদেশের ২ বিধি অনুযায়ী। সেটার সাথে অনেকটাই মিলে যায় ১১ ধারার ব্যাখ্যা ৪। যে বিষয়টা আপনি পূর্ববর্তী মামলায় ইচ্ছা করলেই চাইতে পারতেন। এখন যেহেতু পূর্ববর্তী মামলায় চাননি তাহলে সেক্ষেত্রেও আপনি যদি পরবর্তী মামলায় আবার এটা নিয়ে আলাদা করে চান, পরবর্তী মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। তার মানে যা দাবি করার আছে, হ্যাঁ? সব একসাথেই করতে হবে। আর এই বিষয়টাকে বলা হয় কি?
পরোক্ষ রেট জুডিকাটা আপনারা একটু লিখে রাখতে পারেন যে পরোক্ষ রেট জুডিকাটা সম্পর্কিত বিধান কোথায় আছে? 11 ধারার ব্যাখ্যা 4 এ আছে। কনস্ট্রাকটিভ রেট জুডিকাটা সম্পর্কিত বিধান কোথায় আছে? 11 ধারার ব্যাখ্যা 4 এ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যাদের কোশ্চেন আছে এখন হ্যান্ড রেজ করে একে, একে কোশ্চেন করতে পারেন। অনেকেই হ্যান্ড রেজ করেছেন। আগামীকালকেও আপনাদের ক্লাস হলে